2008 সালে আমাদের যে কনস্টিটিউয়েন্সি মধ্যে একটা পরিবর্তন এসছে, কনস্টিটিউয়েন্সি রিকনস্টিটিউটেড হয়েছে এবং আগে যেখানে আমার অনেকগুলো এলাকা ছিল সেগুলোর কিছু অংশ 10-এ চলে গেছে আর কিছু 9-এ ছিল। তো এই সময় আমি মনে করলাম যে যেহেতু এটা রিকনস্টিটিউটেড হয়েছে, সার্বিক বিবেচনায় তখন 9 আসন আর কি, 9 আসনে আমার যাওয়া ভালো হবে। সব হিসাব নিকাশ করে আমি সেই জন্য 9 আসনে নির্বাচন প্রার্থী ছিলাম। একই কনস্টিটিউয়েন্সি আগের মতো নাই, 8 আগের মতো নাই, 9 আগের মতো নাই, কিছু এদিকে এসছে কিছু এদিকে গেছে। তো সেগুলোর একটা সমীকরণ হিসাব করে আমি মনে করলাম যে আমার জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করবে তখনকার ওই 9 কনস্টিটিউয়েন্সি। আমি হিসাব করে দেখেছি আমার অবস্থান, এলাকার ভোটারদের মানসিকতা, তাদের ইচ্ছা সব মিলিয়েই মোটামুটি এক কথা এইটুকু বলতে পারি যে যেহেতু কনস্টিটিউয়েন্সিটা রিকনস্টিটিউটেড হয়েছে, অদল বদল হয়েছে, সেজন্য ওই এলাকার মধ্যে যেসব কনস্টিটিউয়েন্সি অবস্থান সেটা আমার পক্ষে অধিকতর অনুকূল বলে আমি মনে করেছি। সেই জন্য বর্তমান 10 আগের 9 কনস্টিটিউয়েন্সিতে আমি চলে গিয়েছিলাম এবং গত 10 বছর ধরে আমি সেখানে কাজ করেছি। আমাদের নেতাকর্মীদের সাথে, জনগণের সাথে আমি সম্পৃক্ত থেকেছি। শুধু দলের নয়, সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেও আমার একটা সখ্যতা গড়ে উঠেছে এই 10 বছরে। মানুষ আমাকে যেভাবে জানে, যেটুকু করতে পারি সেটুকু বলি এবং যেটা করতে চাই সেটা করার চেষ্টা করি। আমার সেই 10 এলাকা, 10 আসনের নেতাকর্মীরা এই ধরনের আমার সাথে সব সার্বক্ষণিকভাবে ছিল, একটা কমিটমেন্টে তারা ছিল, আমিও তাদের সাথে কমিটমেন্টে ছিলাম। সেই জন্য সেই আসনে থাকার জন্য আমি বলেছি এবং আমি একটাই নমিনেশন পেপার দিয়েছি, সেটা হচ্ছে চট্টগ্রাম 10 আসন। নির্বাচনকালীন সময়ে এই কিছু কিছু বিতর্কিত বিষয় আছে, যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে চাই না। তবে আমি একজন গণতন্ত্রকামী মানুষ, প্রগতিশীল মানুষ এবং অসাম্প্রদায়িক মানুষ। এটা আমার চিন্তা চেতনা এবং প্রতিজ্ঞায় রয়েছে। গণতান্ত্রিক যে চিন্তা চেতনা, প্রগতিশীল যে চিন্তা চেতনা, এটা আগে যেভাবে ছিল এখনও সেরকম আছে। ওইটার সাথে আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করি নাই। আমরা অনেকেই রাজনীতিতে প্রবীণ হলেও আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা সেগুলো প্রগতিশীল এবং আমাদের নতুন প্রজন্মের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেজন্য এখানে নবীন আর প্রবীণের বয়সের দিক থেকে এটা হতে পারে, কিন্তু চিন্তা চেতনায় নবীনরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি মনে করি যে এখানে ভুল বা ভুল না এ কথা বলে এই বিষয়টার আলোচনা মীমাংসিত হবে না। এটা ইতিহাস বলে দেবে যে ভুল কি শুদ্ধ। তবে তখনকার পরিস্থিতিটা ছিল অত্যন্ত ভয়ানক। সেখানে কোনো নির্বাচন করার পরিবেশ ছিল না এবং সেই পরিবেশ না থাকার কারণে 111-এর যে সরকার, সেই সরকারের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ, এটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। কাজে 111-এর সরকার আওয়ামী লীগের সমঝোতায় যে নির্বাচন সেদিন হয়েছে, সেই নির্বাচন আমরা ছাড়া হলেও সে নির্বাচন অনেক মোটা দাগে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু এই 111-এর সরকার বা সামরিক সরকার সেদিনের যে কার্যক্রমে আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছে, সেটাতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা এবং আমাদের উপরে এখনও পর্যন্ত যে নির্যাতন, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো 14 সালের নির্বাচনকে আমরা জনগণের সামনে তাদের যে এই অপকর্মগুলো সম্পর্কে স্পষ্ট করতে পারিনি। ফলে মানুষের মধ্যে একটা চিন্তা আছে যে নির্বাচন করলে ভালো হতো।
এবং ভালো হতো কি না এই বিষয়ে সুনির্দিষ্টভাবে আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। এবারের নির্বাচনের পরিবেশ মোটেই ভালো না। এবারের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করার কথা যেটা, সেটা হয় নাই এবং প্রশাসন পুরাপুরিভাবেই বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। এই অবস্থায় আমরা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা নির্বাচনে আছি। কিন্তু সেই নির্বাচনের যে কার্যক্রম সরকারের পক্ষ থেকে হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে হচ্ছে, এটা আমাদের বিরুদ্ধেই, আমাদের পক্ষেও না এবং নিরপেক্ষও না। যে যদি স্যাম্পল সার্ভে আপনারা করেন তাহলে আপনারা শতকরা 15% বর্তমান সরকারের পক্ষে পাবেন না। আমার কথা হয়তো আপনি আশ্চর্য হবেন কিনা জানি না, কিন্তু এটাই সঠিক। আমাদের দেশে আমরা সবাই মিলে রাজনীতি করছি এবং রাজনীতিটা কোনো ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থে। কাজে দেশের মালিক হচ্ছে জনগণ। এই মালিক জনগণের জন্যই নির্বাচনটা সুষ্ঠু করা, অবাধ করা, নিরপেক্ষ করা, এটা হচ্ছে আজকে সকলের স্বার্থের কারণে দরকার। আমি এখানে সরকারকেও বলতে চাই যে সরকার আমাদেরকে প্রতিপক্ষ করেন, কিন্তু জনগণকে প্রতিপক্ষ করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমার শেষ নির্বাচন এটা বলা যাবে না, অথবা আগামী দিনে আবারও নির্বাচন করব এই ধরনের কোনো চিন্তাও নেই। অবস্থা বলে দেবে যে আমি নির্বাচন করব কি করব না ভবিষ্যতে। ছেলের কথা বলতেছেন, ছেলে তার নিজস্ব চিন্তা থেকেই সিদ্ধান্ত নেবে। ছেলের উপরে কোনো সিদ্ধান্ত আমি চাপিয়ে দেব না। সে কি শিক্ষাবিদ হবে, সে কি রাজনীতিবিদ হবে, সে কি সমাজসেবক হবে, সেটা তার উপরে নির্ভর করে। এবং তার উপরে নির্ভর করার একটা শর্ত আমার আছে, সেটা হলো যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতার মধ্য দিয়ে তাকে প্রতিযোগিতার মধ্যে জনগণের সামনে আসতে হবে। কিন্তু যেখানে যাবে সেখানেই তার একটা বৈশিষ্ট্য থাকবে এবং সেখানে সে নিজেই নিজের পরিচয়ে বড় হবে। মহিউদ্দিন চৌধুরী ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ এবং রাজনীতিবিদের সাথে রাজনীতির যে আমার রাজনীতিবিদের সম্পর্ক, এটাই আত্মীয়তার চেয়েও অনেক বড় ছিল। এবং আমরা যখন চট্টগ্রামের আন্দোলনে সবসময় একটা আলাদা বৈশিষ্ট্য আমরা রেখেছি। সেটা যেমন ঢাকাতে 3 দলীয় ঐক্যজোট ভেঙে গেছিল, সেখানে যখন সেটা নিঃশেষ হয়েছে তখনও আমরা চট্টগ্রামে 2 জন কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে গেছি, এরশাদ বিরোধী আন্দোলনে। এটার জন্য তাকেও ঢাকা থেকে অনেক কথা শুনতে হয়েছে যে আব্দুল্লাহ আল নোমান তোমাকে এক্সপ্লয়েট করছে, আবার আমাকেও বলা হয়েছে মহিউদ্দিন চৌধুরী তোমাকে এক্সপ্লয়েট করছে। আসলে বিষয়টা হলো আমরা দুজনেই দুজনের দলের পক্ষে খুবই সচেতন ছিলাম এবং আমি আমার স্বার্থ রক্ষা করার জন্য আগাইছি, মহিউদ্দিন চৌধুরী তার স্বার্থ অর্থাৎ দলের স্বার্থ রক্ষার জন্য একসাথে হয়েছে। তাতে চট্টগ্রামের জনগণের মধ্যে আন্দোলনের যে ধারা, এটা অনেক বেগবান ছিল। কাজেই মহিউদ্দিন চৌধুরী নেই আজকে, কিন্তু রাজনীতিবিদ হিসাবে তার অনেক সফলতা আছে। সফলতার মধ্যে ব্যর্থতাও থাকে, সেটাও আছে। মানুষের মনে কিন্তু একটা দানা বেঁধে উঠেছিল, দুজনকে দেখলেই তালি মারত একসাথে কোনো মিটিংয়ে। তার কারণ তাদের ইচ্ছা যে আব্দুল্লাহ আল নোমানও আমাদের লোক আর মহিউদ্দিন চৌধুরীও আমাদের লোক। আমাদের মানে আমরা কারা? আমরা দেশের জনগণ, যারা রাজনৈতিক সচেতন তারা। কর্ণফুলী ব্রিজ নিয়ে অনেক রাজনীতি হয়েছে আমাদেরও আগে। একবার কেউ এটা ভিত্তিপ্রস্তরে স্থাপন করে, আবার দেখা যায় এটা নাই। এই অবস্থায় কর্ণফুলী ব্রিজ চলছিল। তখন আমি দেখলাম যে কর্ণফুলী ব্রিজের যে টেন্ডার দেওয়া হয়েছে, সেই টেন্ডারের মধ্যে গলদ আছে এবং সমস্যা আছে। তখন আমি এই বিষয়টা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বললাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেখলেন যে ফাইলটা তাকে দেওয়া হয়েছে, এই ফাইলটার মধ্যে গলদ আছে, যেমন আজকে নাইকো অন্যান্য বিষয় নিয়ে অনেক কথা উঠতেছে, ঠিক ওই ফাইল যদি উনি সিগনেচার করতেন দেশের স্বার্থে,
তাহলে উনিও আর একটা মামলায় হয়তো পড়ে যেতেন। সেজন্য আল্লাহর অনেক রহমত যে তিনি দেখলেন, দেখে বললেন যে এই ফাইল তো আমি সিগনেচার করব না, তখন আবার ফেরত দিলেন। কারণ হচ্ছে টেন্ডারবিহীন কাজ হতে পারে না, দেওয়া হলো না। তখন আমি ঢুকলাম এই জায়গায়, ঢুকে আমি বোঝার চেষ্টা করলাম কি হইতে পারে। তখন কুয়েত ফান্ডকে অফার করা হলো, ম্যাডাম নিজেই উদ্যোগ নিল এবার, ওইটা কুয়েত ফান্ডকে অফার করা হলো, তারা কুয়েত ফান্ড অ্যাকসেপ্ট করলো। আমি পেছনে পেছনে লাগাচ্ছিলাম। তারপর শেষ পর্যন্ত আমাদের নেত্রী কুয়েতে গেলেন, প্রথমে এই বিষয়টা আলোচনা করলেন কুয়েতে, এবং তারা রাজি হলেন বাংলাদেশে না এসে ওখানে প্রজেক্ট প্রোফাইল, তারপর কনসেপ্ট পেপার, এগুলো সব দেখে টেকে তারা ওখান থেকে ঠিক করে দিল, যার কারণে এই কর্ণফুলী সেতু নির্মাণের কাজ সহজ হয়ে গেল। কিন্তু এখানে একটা ভুল বুঝাবুঝি হোক, অথবা অনেক সময় অনেকেই একটা জিনিস ধরে বসলে সেটা মাথার থেকে যায় না। মহিউদ্দিন চৌধুরী সাহেবও আসলে বিষয়টাকে নিলেন যে এইটাকে ঝুলন্ত ব্রিজ করতে হবে, কাজে এইটা উনি ঠিক করলেন। তো ঝুলন্ত ব্রিজ করার জন্য তখনকার সময়ে সে 1800 কোটি টাকা দরকার, আমাদের ফান্ডে আছে 400 কোটি টাকা। ফলে তাকে আমি নিজেও বুঝেছি যে এটা আসলে আর হবেই না যদি আমরা না করি। সেই জন্য ওইটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সেই কর্ণফুলী ব্রিজটা করতে সমর্থ হয়েছি, এবং সেই ব্রিজ নিয়ে নিজেদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়েছে। এবং সেটাই বললাম যে পরবর্তী পর্যায়ে যখন এটা হচ্ছে না, তখন তিনি বললেন যে এই ব্রিজ করার কথা আমার মামা যদি করতে না পারে তাহলে আর চট্টগ্রামে নামতে দেওয়া হবে না। তো এটাকে আমি রাজনৈতিক বক্তব্য হিসাবে গ্রহণ করেছি। আমার বাড়ি পোড়াই দেবে বলছিল এক সময়, আন্দোলনের সময় যে আন্দোলন হলো অসহযোগ, সেটাও আমি মনে করেছি এটা রাজনীতির ভাষায় বলেছে, এটা ব্যক্তিগতভাবে ভেতর থেকে হিংসাত্মক কোনো কাজ নয়, এবং সেটাই আসলে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে। আমরা সংগ্রাম আন্দোলন করেছি, পরস্পরের বিরুদ্ধে বক্তৃতা হয়েছে, এবং অনেক ইস্যু নিয়ে মুখোমুখি হয়েছি, কিন্তু সেগুলো যখন হয়েছি তখন এরপরে সেটা থাকে নাই। এটা জমা রেখে প্রতিহিংসার রাজনীতিতে আগায় যায় নাই, প্রতিযোগিতার রাজনীতিতে আমরা এগিয়ে গেছি। সেখানে প্রতিযোগিতায় আমাদের অবস্থান জনগণ জেনেছে, তাই জনগণ যখনই দেখেছে একসাথে আসি তখন তালি মেরেছে।